গাজীপুর চৌরাস্তায় গণমাধ্যম কর্মী তুহিন হত্যাকাণ্ডকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম যে ধরনের নতুন নতুন নাটক তৈরি করছে তা দেখে হত্যাকাণ্ডকে ঘিরে বর্তমান সময় বাংলাদেশের গণমাধ্যম এই হত্যাকাণ্ডের দোষ বা দায়ভার বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। প্রিয় দর্শক, এই কথাটি তো কারোরই অজানা নেই। বাংলাদেশের সকল প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতের ইশারায় ওঠে বসে। এই যখন অবস্থা, তখন গাজীপুর চৌরাস্তায় গণমাধ্যম কর্মী তুহিনকে যেভাবে রাস্তার উপর দিয়ে মেরে মেরে টেনে নিয়ে গিয়ে তারপর তাকে হত্যা করা হলো, সেই বিষয়টি বর্তমান সময় যে বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। আসলে কি তাই? যেই দেশে বর্তমান সময় সরকারের মদতপিষ্ট দুটি দল জামাত ইসলাম এবং এনসিপি, তারা সরকার এবং প্রশাসনকে ব্যবহার করে বাংলাদেশে একের পর এক মব জাস্টিসের সৃষ্টি করে চলেছে এবং একের পর এক নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। এখন গাজীপুর চৌরাস্তায় এমন একটি নৈরাজ্য সৃষ্টি করলো এনসিপি নেতাকর্মীরা এবং তাকে সঙ্গ দিচ্ছিল জামাত ইসলামের নেতাকর্মীরা। এখন এই দোষ বিএনপির ঘাড়ে গিয়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম এনসিপি নেতাকর্মী কিংবা জামাত ইসলামের নেতাকর্মীদের নিয়ে কোনো রকমের কোনো কথাবার্তা বলছে না। তো এই বিষয়টি নিয়ে বাংলাদেশের যে সকল গণমাধ্যম আছে বা প্রশাসনের যে সকল কর্তা ব্যক্তিরা গাজীপুরে আছে, তারা বিএনপির নেতাকর্মীদের নিয়ে একের পর এক বিভিন্ন রকমের সমালোচনা করছেন, বিভিন্ন রকমের মন্তব্য করছেন, কিন্তু আসল যারা দোষী তারা কিন্তু এই যে চিরুনি অভিযানে চিরুনির ফাঁক দিয়ে উকুনের মতন বেরিয়ে যাচ্ছে। বিষয়টি এরকমেরই। এনসিপি নেতাকর্মীরা এবং জামাত ইসলামের নেতাকর্মীরা গাজীপুরে চাঁদাবাজি করছিল এবং সেই চাঁদাবাজির যে ভিডিও চিত্র বা সেই চাঁদাবাজি নিয়ে একটি ভিডিও প্রতিবেদন করছিলেন সেই তুহিন নামের একজন গণমাধ্যম কর্মী। এখন এই ভিডিও প্রতিবেদন করার সময় তার উপরে যে ধরনের মবের সৃষ্টি করলেন এবং প্রকাশ্য দিবালোকে গাজীপুর চৌরাস্তা থেকে তাকে মারতে মারতে তারপর টেনে তারপরে গোপনে তাদের আস্তানায় নিয়ে গেলেন এবং সেখানে বসে মারতে মারতে পিটিয়ে তাকে হত্যা করলেন। এই রকমের অবস্থার যে প্রেক্ষাপট, সেটা তো বাংলাদেশে নতুন না। সেটা তো সেই 2024-এর 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই ধরনের প্রেক্ষাপট বাংলাদেশে হয়ে আসছিল। এই ধরনের মব জাস্টিস বাংলাদেশের যে সাধারণ জনগণ, বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা, এছাড়াও বাংলাদেশের যেই সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, তারা প্রতিদিনই এই ধরনের মব জাস্টিসের শিকার হচ্ছিলেন। এইগুলো নিয়ে যদি কোনো গণমাধ্যম কথা বলে থাকে, তাহলে তারা হয়তো এইভাবে মৃত্যু মুখে পতিত হচ্ছে, অথবা মব জাস্টিসের শিকার হচ্ছে, তাদের পরিবার মব জাস্টিসের শিকার হচ্ছে, এবং সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে ভয়াল রোষানল তার কবল থেকে কেউই বাঁচতে পারেনি। তো প্রিয় দর্শক, গাজীপুর চৌরাস্তার গণমাধ্যম কর্মী তুহিন হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, গাজীপুর চৌরাস্তার কথা। গাজীপুর চৌরাস্তা বর্তমান সময় গার্মেন্টস শিল্পের উপরে ভিত্তি করে এতটাই উন্নত হয়েছে যে গাজীপুর চৌরাস্তাকে বর্তমান সময় ঢাকা সিটির যে কোনো শহরের সাথে তুলনা করা যায়। এই গাজীপুর চৌরাস্তায় ব্যবসা বাণিজ্য তথা দোকানপাটের উপরে বিভিন্ন রকমের চাঁদাবাজির ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে। এখন কথা হলো, এই চাঁদাবাজিগুলো কারা করছে, কিভাবে করছে, এই চাঁদাবাজিগুলো কাদের দ্বারা সংগঠিত হচ্ছে? আপনাদের অবশ্যই মনে থাকার কথা, কিছুদিন আগে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি গাজীপুর চৌরাস্তায় এসেছিলেন এই চাঁদাবাজির টাকা ভাগ বন্টন করার জন্য এবং চাঁদাবাজির এলাকা নির্ধারিত করে দেওয়ার জন্য, যে কে কোন এলাকায় চাঁদাবাজি করবে এবং সেই চাঁদাবাজির কত শতাংশ টাকা সেই হাসনাত আব্দুল্লাহ বা এনসিপি কে দিতে হবে। এরকমের একটা বৈঠক বা এরকমের একটা কার্যক্রম করার জন্যই কিন্তু হাসনাত আব্দুল্লাহ গাজীপুর চৌরাস্তায় আসছিলেন। এবং যখন এই চাঁদাবাজি নিয়ে কথা হয়েছিল, তখন হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুর চৌরাস্তার সাধারণ জনগণ যেইভাবে ক্ষিপ্ত হয়ে তার গাড়ির উপরে হামলা করেছিল এবং তাকে মারার জন্য তার গাড়ির উপরে আক্রমণ করেছিল, সেই ভিডিও চিত্র বা সেই ধরনের খবরাখবর আপনারা ইতিমধ্যেই শুনেছেন। এখন
এই যে বর্তমান সময় চাঁদাবাজি নিয়ে সাংবাদিক তুহিন একটি ভিডিও চিত্র প্রকাশ করতে যাচ্ছিলেন, তখন তার উপরে হামলা হলো। এখন আপনি আপনার সাধারণ বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন যে এই যে হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত। বর্তমান সময় বাংলাদেশের বিভিন্ন চাঁদাবাজি এবং বাংলাদেশের বিভিন্ন রকমের জমি দখল বলেন, সংবাদপত্র দখল বলেন, বিভিন্ন গণমাধ্যমের অফিস দখল বলেন, বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান দখল বলেন, এগুলো কিন্তু জামাত ইসলাম এবং এনসিপি সদস্যরাই করছিল। যদি দেখেন সেই গুলশানের চাঁদাবাজির প্রেক্ষাপট, সেখানে এনসিপি নেতাকর্মীরা গ্রেপ্তার হলেন এবং সেই যে গ্রেপ্তার হওয়ার সেই যে আসামি, তার সাথে নাহিদ ইসলামের একদম ঘনিষ্ঠ ভাবে ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়া আছে। এছাড়াও জামাত ইসলাম দৈনিক জনকণ্ঠ নামে সেই গণমাধ্যমের যে অফিসটি সেটিকে দখল করে নিলেন। এছাড়াও দেখা যায় জামাত ইসলাম আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইসলামী ব্যাংকের দখল করে নিলেন। এইভাবে বাংলাদেশে যে ধরনের দখল নৈরাজ্যের খেলা চলছিল, সবগুলো কিন্তু এনসিপি এবং জামাত ইসলাম তারাই করছিল। অথচ দোষ বিএনপির ঘাড়ে দিয়ে এভাবে স্লোগান দেওয়া হচ্ছিল যে টাকা তোলে পল্টনে, টাকা যায় লন্ডনে। এটাই তো আসলে বর্তমানে হচ্ছে। কিন্তু এইসব বিষয়গুলোকে নিয়ে কথা বলার জন্য বাংলাদেশে কোনো গণমাধ্যম নেই, বাংলাদেশে কোনো প্রশাসন নেই। বাংলাদেশের সাধারণ মানুষও যদি মোবাইল ফোনে এই সকল ভিডিও চিত্র ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, তাহলেও তারা মব জাস্টিসের শিকার হচ্ছে, তারা মৃত্যুমুখী পতিত হচ্ছে, সাংবাদিক তুহিনের মতন তাদের অবস্থা হচ্ছে। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সকল যে দুর্নীতিমূলক কার্যক্রম, সেগুলোর দায়ভার যে বিএনপির উপরে দেয়া হচ্ছে, এর একটাই কারণ, বাংলাদেশের স্বাধীনতার শক্তিকে সমূলে বিনষ্ট করা। কারণ বাংলাদেশের স্বাধীনতার শক্তি বলতে বাংলাদেশের দুটি রাজনৈতিক দলকে আমরা জেনে আসছি, একটি আওয়ামী লীগ, অন্যটি বিএনপি। আওয়ামী লীগের পতন তো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়ে গেছে, এখন বাকি আছে বিএনপি। বিএনপিকে বিভিন্ন ভাবে চাঁদাবাজি, বিভিন্ন রকমের ধর্ষণের কর্মকাণ্ডের সাথে মিলিয়ে একের পর এক বিএনপিকে নানা অভিযোগে অভিযুক্ত করে একদম বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপিকে কলঙ্কিত করে -2-তে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান সময় এই যে নির্লজ্জ বেহায়ার মতন এই যে এনসিপি নেতাকর্মীরা, জামাত ইসলামের নেতাকর্মীরা গণমাধ্যমের সামনে এসে বড় বড় কথা বলে এবং তাদের যে সকল দুর্নীতিমূলক কার্যক্রম বিভিন্নভাবে বাংলাদেশের গোয়েন্দা তদন্ত, বাংলাদেশের গোয়েন্দা রিপোর্টে ভেসে উঠছে, এগুলো নিয়ে কথা বলার জন্য কেউ নাই। এগুলো নিয়ে কথা বললেই তাদের জীবনে সর্বনাশ নেমে আসবে। দেখুন, সেই যে এনসিপি নেতাকর্মীরা যেদিনকারে জুলাই আগস্টের ঘোষণাপত্র প্রকাশিত হলো, তখন তারা কক্সবাজারে গেলেন, সেখানে পিটার হাসের সাথে যে বৈঠক করলেন, সেই বৈঠকের যে মূল এজেন্ডা সেটি সম্পর্কে আমরা অবগত না। এখন সেই যে বৈঠকে কি আলোচনা হয়েছিল, বাংলাদেশকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র আবার আমেরিকা করতেছিল, সেই সকল বিষয়গুলো আমরা এখনো জানি না। কিন্তু বিভিন্ন গোয়েন্দা নজরদারি এই ধরনের খবর দিয়েছে যে বর্তমান সময় এনসিপি দেশকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্রের চক করছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলোকে মদত দিচ্ছেন। এখন এই যে কথাবার্তাগুলো আমি আপনাদের সামনে বলছি, জানি না এতে আমার উপরেও যে কোনো ধরনের মব জাস্টিসের শিকার হতে পারি, আমার ফ্যামিলি মব জাস্টিসের শিকার হতে পারে, এবং ইতিমধ্যেই আমি একবার মব জাস্টিসের শিকার হয়েছি। তো আর কি বলবো, নিজের জীবনের নিরাপত্তাহীনতার প্রেক্ষাপট এর থেকে ভালোভাবে আমি আর বুঝাতে পারছি না। তো বাংলাদেশে বর্তমান সময় যে সকল গণমাধ্যম কর্মীরা আছে, তারা কথা বলতে ভয় পাচ্ছে। তাদের জীবনের যে নিরাপত্তা, সেটিকে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কেউই দিতে পারছে না। একের পর এক মব জাস্টিসের শিকার হয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা মৃত্যুমুখে পতিত হচ্ছে। বাংলাদেশের মানুষের নিরাপত্তাহীনতার যে বাস্তব চিত্র, সেটি যদি বাংলাদেশে কোনো গণমাধ্যমের সেটা প্রকাশিত করতে যায় কোনো গণমাধ্যম কর্মী, তাহলে তার জীবনের যে নিরাপত্তাহীনতার সর্বোচ্চ প্রেক্ষাপট, সেটার জ্বলন্ত উদাহরণ হলো গণমাধ্যম কর্মী তুহিন হত্যাকাণ্ড। গাজীপুর চৌরাস্তায় তাকে কিভাবে জোর করে মারতে মারতে রাস্তা থেকে টেনে নিয়ে গেল এবং তাদের নির্দিষ্ট আস্তানায় নিয়ে, সেই যে জামাত ইসলামের রাজাকারী আস্তানা, সেখানে নিয়ে তাকে হত্যা করা হলো। বিষয়টিকে বর্তমান সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের প্রশাসন এগুলোকে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। আসলে কি বাংলাদেশের প্রেক্ষাপট এটা? তো প্রিয় দর্শক, দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলে আমরা সাধারণ জনগণ বা বাংলাদেশের সাধারণ জনগণ আর কত ধরনের নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটের সম্মুখীন হতে পারি। তা বলার অপেক্ষা রাখে না যে কোনো সময় আপনি আমি রাস্তাঘাটে যে কোনো সময় আপনার আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় এই ধরনের মব জাস্টিসের সৃষ্টি হয়ে। তো প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।